স্মৃতি কার্টুন হাউস। এখন কেমন আছেন? খানিকটা সুস্থ ফিল করছেন? হ্যাঁ, এখন অনেকটা ভালো লাগছে, কিন্তু হাতে পায়ে যা ব্যথা। তা তো হবেই। আচ্ছা, এক্স্যাক্টলি কি হয়েছে একটু বলবেন? গত কয়েক ঘন্টায় যে কী সব ঘটলো, নিজেই যেন ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। আপনি যে কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না। একটু ব্যাপারটা খুলে বলুন না। তাহলে শুনুন, আপনাকে পুরো ঘটনাটা প্রথম থেকে বলি। আমি রায়নগর গ্রামের মেয়ে। শহরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। প্রতি সপ্তাহে উইকেন্ডে আমি বাড়ি ফিরে যাই। একইভাবে আজও আমি বাস ধরে বাড়ি ফিরছিলাম। পথে হঠাৎ বাসটা খারাপ হয়ে যায়। কি ব্যাপার দাদা, এতক্ষণ ধরে বাসটা দাঁড়িয়ে আছে কেন? বাসটা খারাপ হয়ে গেছে দিদি, একটু সময় লাগবে বাসটা ঠিক করতে। সে কি, বাস খারাপ হয়ে গেছে? এতক্ষণ আমাদের বলেন কেন? আরে দাদা, আপনারা সবাই চুপ করে বাসেই বসুন। কিছুক্ষণের মধ্যেই বাস ঠিক হয়ে গেলে বাস ছাড়া হবে। বাসে বসে থাকতে যেন অসহ্য লাগছিল। তাই ভাবলাম, যতক্ষণ না বাসটা ঠিক হচ্ছে ততক্ষণ চারপাশটা ঘুরে দেখতে ক্ষতি কি। দাদা, আমি এই আশপাশটা একটু ঘুরতে যাচ্ছি। বাস ঠিক হয়ে গেলে দুটো হর্ন দেবেন, আমি ঠিক চলে আসবো। এরপর খানিক দূর হাঁটতে হাঁটতে গিয়ে একটা বড় বাড়ি দেখতে পেলাম। এটা একটা পুরো রাজবাড়ি মনে হচ্ছে, কিন্তু এখান দিয়ে তো প্রতি সপ্তাহে যাতায়াত করি, কখনো শুনিনি এখানে বড় রাজবাড়ি আছে। একবার ভেতরে গিয়ে দেখবো। বাস্তব মনে হয় এখনো ঠিক হয়নি। যাই, একবার গিয়ে দেখি। পাশে গিয়ে চুপচাপ বসে থাকতে যেন অসহ্য লাগছে। রাজবাড়ির সামনে গিয়ে দাঁড়াতে হঠাৎ, কি ব্যাপার দিদিমণি, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যেতে মন চাইছে বুঝি? কে কে আপনি? আমি এই রাজবাড়িতেই থাকি, তাই এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো এখানে কখনো দেখিনি। না, আমি এখানে থাকি না তো। আজকে এই বাস খারাপ হয়ে গেছে বলে ঘুরতে ঘুরতে চলে এসেছি, তাই দেখেননি। ভালো করেছো। চলো ভেতরে চলো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাড়িটার ভেতর ঢুকে খুব আজব লাগলো। ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছে না সেখানে কোনো মানুষ বাস করতে পারে। চারদিকে সব ভেঙে পড়ছে, কেমন যেন অন্ধকার চারদিক, একটা ঘুপসি ভাব। কি ব্যাপার মামনি, এখানে দাঁড়িয়ে পড়লে কেন? চলো ভেতরে চলো, রাজবাড়ির অন্দরমহলটা দেখবে না? হ্যাঁ, চলুন যাচ্ছি। আচ্ছা, আপনি কে? আপনি তো পরিচয় দিলেন না। ভেতরে চলো, ভেতরে গিয়ে কথা বলবো। এই রাজবাড়িতে অতিথিদের বাইরে দাঁড় করিয়ে কথা বলে না। ছিলাম, তবে এটুকু বুঝছিলাম, ঘরটা খুব সুন্দর করে সাজানো আছে, শুধু যত্নের অভাবে কেমন যেন হয়ে গেছে। এটা নিশ্চয়ই এই রাজবাড়ির রাজার ঘর ছিল। আচ্ছা, এবার তো বলুন, আপনি কে? আপনি কি এখানে একাই থাকেন? আমি আর কার সাথে থাকবো? এখানে কত বছর ধরে আমি একাই আছি। আচ্ছা, ঘরে আলো নেই কেন? আলো থাকলে ভালোভাবে ঘুরে দেখতে পারতাম। অন্তত একটা মোমবাতির আলো হলেও চলতো। একটা আলোর ব্যবস্থা করুন না। এই রাজবাড়িটা ঘুরে দেখতে খুব ইচ্ছা হচ্ছে। আলোর ব্যবস্থা?
আলোর ব্যবস্থা তো এখন করতে পারবো না। আলো যে বড় চোখে লাগে, আলো সহ্য করতে পারি না আমি। এমন সময় বাসের হর্ন শুনতে পাই। ওই তো বাস হর্ন দিচ্ছে, তার মানে বাস ঠিক হয়ে গেছে। আজ আমি আসি, হ্যাঁ? আবার পরের সপ্তাহে একবার আসার চেষ্টা করব, ভালো করে ঘুরে দেখব। তখন কিন্তু একটা আলোর ব্যবস্থা করবেন। যেতে তো তুমি পারবে না দিদিমণি, এখানে এলে কেউ যেতে পারে না। মানে কি বলছেন আপনি? কে আপনি? যেতে পারবো না কেন? আমি এই রাজবাড়ির লাঠিয়াল। এই বাড়িতে একবার যে ঢোকে তাকে আমি বেরোতে দিই না। ঘোমটার পিছনে যে মুখটা বেরিয়ে এলো, সেটা যেন একটা বিভৎস মুখ। ঝলসে গিয়ে মুখের অর্ধেক কঙ্কাল বেরিয়ে গেছে। আমি আর সহ্য করতে পারলাম না, দৌড়ে গেলাম দরজার সামনে। দরজায় গিয়ে জোরে জোরে ধাক্কা মারতে লাগলাম, কিন্তু দরজা খুললো না। ওদিকে দেখি সেই ভুতুরে মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল আজই শেষ রাত, আমি এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবো না। হঠাৎ চোখে পড়ল ঘরের একটা জানলা পুরো ভাঙা, তাতে একটাও গরাদ নেই। মুহূর্তের মধ্যে মাথায় বুদ্ধি এসে গেল। বোধহয় বিপদের সময় মাথা এইভাবেই কাজ করে। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। কোনো কিছু না ভেবে দৌড়ে গেলাম জানলাটার কাছে, জানলা দিয়ে দিলাম এক লাফ। দোতলার জানলা থেকে মাটিতে পড়াতে হাত পায়ে প্রচন্ড লাগলো, তাও কোনো রকমে কষ্ট করে উঠে দাঁড়ালাম। ব্যথার কথা তখন যেন আমার মাথাতেই নেই। কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব হেঁটে হাই রোডের দিকে এগোতে লাগলাম। কিন্তু আমি জানি ততক্ষণে বাস এড়িয়ে গেছে। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন শুধু জানি আমাকে এগিয়ে যেতে হবে, এখানে থাকা একেবারেই নিরাপদ নয়। তাই ঘুরিয়ে ঘুরিয়ে হাই রোড দিয়ে হাঁটতে লাগলাম। তারপর হঠাৎ করে বাইকের আওয়াজ পেয়ে ধরে যেন প্রাণ ফিরে এলো, আর আপনি আমাকে হসপিটাল নিয়ে। আপনার সব কথাই তো শুনলাম, কিন্তু কোন রাজবাড়ির কথা বলছেন আমি বুঝতে পারছি না। এখানে যে রাজবাড়িটা ছিল সেটা গত 5 বছর আগে ভাঙা হয়ে গেছে। ওখানে একটা গভর্নমেন্টের প্রজেক্ট চলছে, তবে সেই প্রজেক্টটা কোনো কারণে বন্ধ হয়ে পড়ে আছে। ওখানে ব্যারিকেড করা আছে, কেউ তো ঢুকতে পারে না। রাজবাড়িও তো নেই, রাজবাড়ি তো কবে ভেঙে ফেলেছে। কি বলছেনটা কি? রাজবাড়ি নেই? আমি যে গত রাতে রাজবাড়ি গেলাম, আমার নাহলে এমন অবস্থা হলো কি করে? না না, আপনার কিছু ভুল হচ্ছে। রাজবাড়ি আছে, আমি গেছি গত রাতে। আপনার কথা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে রাজবাড়ির ভূত এখনো ওখানেই থাকে, আর ওর আশপাশ দিয়ে কাউকে যেতে দেখলে তাকে টেনে নিয়ে যেতে চায় ওই রাজবাড়িতে, আর রাজবাড়ির ভেতরে নিয়ে গিয়ে মেরে ফেলে আর নিজের মৃত্যুর প্রতিশোধ নেয়। মৃত্যুর প্রতিশোধ নেয় মানে? কি হয়েছিল ওর সাথে? আমাকে তো বললো ওই রাজবাড়ির লাঠিয়াল ছিল। হ্যাঁ, ও ওই রাজবাড়ির লাঠিয়াল ছিল। অনেকদিন আগের কথা, ঠাকুমার মুখে গল্প শুনেছি। ওই রাজবাড়ির শেষ যে রাজা ছিল, সেই রাজা ভীষণ অত্যাচারী ছিল। আর ওই রাজার একটা হার, খুব দামি হার ছিল, হঠাৎ করে হারিয়ে যায়। আর দোষ কে পড়ে এই লাঠিয়ালের উপর। এই লাঠিয়াল ছিল নির্দোষ, এ কিছু করেনি, কিন্তু তবুও এর উপর দোষ পড়ে, আর একে পুড়িয়ে মারার আদেশ দেয় রাজা। মারা যাওয়ার পর ওই লাঠিয়ালের অতৃপ্ত আত্মা ওই রাজবাড়িতেই থেকে যায়, আর রাজবাড়ির সবাইকে মেরে ফেলে। তারপর থেকে ওই রাজবাড়ির রাজবংশ তো ধ্বংস হয়, রাজবাড়িতে কেউ এসে থাকতে পারেনি। একটা পুরো রাজবাড়ি হয়ে আছে। যাকে এখন চলুন, আপনি কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিয়ে আসছি। আপনার যে অবস্থা, আপনি এভাবে একা একা যেতে পারবেন না।
আপনি আমার অনেক উপকার করলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। চলুন। আমরা ফিরে চললাম, কিন্তু মনের মধ্যে একটা যেন আবেশ রয়ে গেল। সত্যি এই সমস্ত রাজবাড়ির এত আড়ম্বরের নিচে চাপা পড়ে থাকে কত মানুষের দুঃখ কষ্ট, তা কেউ জানতেই পারে না। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন আরো একটা গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ভুতুড়ে পুকুরের গল্প। মুকুন্দপুর গ্রামে বাস করত খেন্তি ঠাকুমা। ঠাকুমার 7 কোলে আপন বলতে কেউ ছিল না। অনেক বয়স হয়ে যাওয়ার জন্য কাজকর্ম করতে পারত না, ফলে তার ছিল নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ঠাকুমার হলো ভারী বিপদ। একদিন সকালবেলা, নরেন, বাবা নরেন, একটু দাঁড়া না বাবা। বলো ঠাকুমা, কি বলছো? বাবা নরেন, আমার একটা উপকার করে দিবি বাবা? হ্যাঁ গো ঠাকুমা, বলো না, কি করতে হবে? বাবা, আমার শরীরটা কদিন যাবৎ বড্ড খারাপ। একটু বদ্দিকে ডেকে আনবি? আমি তো বাবা হেঁটে গিয়ে বদ্দির কাছে যেতেও পারছি না। একটু বদ্দি নিয়ে আয় না বাবা। ঠিক আছে ঠাকুমা, তুমি ঘরেই থাকো, আমি এক্ষুনি বদ্যি নিয়ে আসছি। নরেন গিয়ে বদ্দিকে নিয়ে এলো খেন্দি ঠাকুমার বাড়িতে। বদ্দি ঠাকুমাকে ভালো করে পরীক্ষা করে জানালো, ঠাকুমা, তোমার যা হয়েছে তোমার কিন্তু ভালোই খরচা হবে। বাবা, বুড়ি মানুষ আমি, 7 কুলে কেউ নেই। একটু আমায় বিনে পয়সায় দেখে দাও না বাবা। ঠিক আছে ঠাকুমা, সে না হয় আমি টাকা পয়সা কিছু নিলাম না, কিন্তু তোমায় তো ওষুধ কিনে খেতে হবে। ওষুধ পত্রেও তো ভালোই খরচ আছে। আমি তোমায় ওষুধের সব নাম লিখে দিয়ে যাচ্ছি, তুমি টাকা পয়সার ব্যবস্থা করে ওষুধগুলো আনিয়ে ঠিকঠাক খেও, তাহলে সুস্থ হয়ে যাবে। বদ্যির কথা শুনে ঠাকুমা পড়ল ভারী চিন্তায়। এবার সে কি করবে? তার তো খরচ করার মতো টাকাই নেই। তাহলে বাবা নরেন, আমার আর একটা উপকার করে দিবি বাবা? আরে ঠাকুমা, তুমি এইভাবে কেন বলছো? ঠিক আছে, বলো বলো, কি করতে হবে? একটু মহাজনের কাছ থেকে কটা টাকা ধার নিয়ে আসবি বাবা। শরীরটা যে বড্ড খারাপ, ওষুধ যদি কিনতে না পারি তবে সুস্থ তো হব না। জানা বাবা, মহাজনের কাছ থেকে কটা টাকা ধার নিয়ে আয় না বাবা। ঠিক আছে বুড়িমা, আমি না হয় যাচ্ছি, কিন্তু মহাজনকে তো কিছু বন্ধক দিতে হবে, তবে তো মহাজন টাকা দেবে। তা তোমার কি বন্ধক দেবো বলো? ও, বন্ধক দিতে হবে? আমার কাছে তো এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই বাবা। এই বাড়িটাই বন্ধক দিয়ে আয়। মহাজনের কাছে বাড়ি বন্ধক দিয়ে চড়া সুদে টাকা ধার নিয়ে সুস্থ হয়ে উঠল খেন্তি ঠাকুমা। দেখতে দেখতে 1টা বছর কেটে গেল। খেন্তি ঠাকুমা মহাজনকে একটি পয়সাও শোধ করতে পারলেন না। খেন্তি বুড়ি, ও খেন্তি বুড়ি, কোথায় গেলে গো? ঘরে আছো নাকি? আরে, আপনি আমার বাড়িতে, আমার কি সৌভাগ্য। আপনি বসুন।
না না না, আমি বসবো না। তা বলি, একটা বছর কেটে গেল, সেদিকে কি কোনো হুঁশ আছে? একটি পয়সাও তো ঢেকালে নাই একটা বছরে। আমি তোমাকে আজকে 3টা সময় দিচ্ছি, যদি আজকের মধ্যে টাকা শোধ না দাও, আমি কাল সকালবেলা এসে তোমার ভিটে তাড়া করবো, এই বলে গেলুম। মহাজনের কথা খেন্তি ঠাকুমার খুব খারাপ লাগলো। ছি 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 ছি, কি অপমানটাই না করলো মহাজন। এই অপমান নিয়ে কি আর বেঁচে থাকা যায়? আমি বুড়ি মানুষ, কি করে খাটাখাটি করে রোজগার করে খাই? আমি এই ধার তো শোধ করতে পারবই না। মহাজন ভিটে যারা করার আগে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাই। এ জীবন রাখার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। আমি আজই চললুম মরতে। মনের দুঃখে খেন্তি ঠাকুমা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন রাস্তায়। বেশ খানিকক্ষণ চলার পর ঠাকুমা একটা জঙ্গলে ঢুকলো। সেই জঙ্গলে বাস করত একটা ভূত। সে দেখতে পেল খেন্তি ঠাকুমা রাত্রিবেলা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসছে। আরে, এ তো দেখছি একটা মানুষ আসছে, কিন্তু এ তো একটা বুড়ি। এর ঘাড় মোটকে খেলে কি বা পাবো? যাকে মাই মামা চাইতে কানা মামা ভালো, এর ঘাড় মোটকে খাই। আজকে রাতের খাওয়াটা মোটামুটি ভালোই হবে। এই বুড়ি, তুই কে রে? তোর ভয় করে না? এত রাতে এই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিস? এই জঙ্গলে তো দিনের বেলাও লোকে আসতে ভয় পায়। না না, আমি এখন আর কিছুকেই ভয় পাই না। আমি তো এখন মরতে যাচ্ছি। মরতে যে যায় তার কি আর ভয় লাগে? কেন রে বুড়ি, তুই মরতে যাচ্ছিস কেন? তোর এত কষ্ট কিসের? আমি বুড়ি মানুষ, আমার সাত কুলে কেউ নেই। দুবেলা দুমুঠো খেতেও পাই না। কাজ করে যে খেতে খাবো তাও তো ক্ষমতা নেই। আর এ জীবন রেখে কি হবে? তাই আমি মরতে যাচ্ছি। আহা গো, বুড়িটার কি কষ্ট, কি কষ্ট! আমার বড্ড কষ্ট হচ্ছে বুড়িটাকে দেখে। না, একে আর খাবো না, বরং এই সমস্যার সমাধান করে নি। এই বুড়ি শোন, তুই খেতে খেতে চাস তো? শোন, ওইখানে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়ে একবার ডুব দিবি, তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ভুলেও দুবার ডুব দিবি না কিন্তু। ভূতের কথা মতো খেন্তি ঠাকুমা সেই পুকুরে গিয়ে ডুব মারলেন। আরে, এ কি চমৎকার! আমি তো একদম জোয়ান হয়ে গেছি। এই ঝুড়িটায় কি হবে? যাই, ভূত বন্ধুর কাছে যাই। ভূত বন্ধু নিশ্চয়ই বলে দেবে এই ঝুড়িটা আমাকে এই পুকুর কেন দিল। তোমায় অসংখ্য ধন্যবাদ ভূত বন্ধু, কিন্তু একটা জিনিস বুঝলাম না, এই ঝুড়িটাতে কি হবে? এই ঝুড়িটা জাদু ঝুড়ি। এই ঝুড়ির কাছে যা চাইবি তাই পাবি। তুই খেতে খেতে চেয়েছিলি না, তাই তোর বয়স কমিয়ে দিয়েছি, আর এই ঝুড়িটাও দিয়েছি। এই ঝুড়ির সঠিক প্রয়োগ করে খেতে খাস। খেন্তি ঠাকুমা জাদু ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে এলো।
সকাল হয়ে গেছে, মহাজন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কিন্তু টাকার জোগাড় তো হয়নি। কি করি? এক কাজ করি, জাদু ঝুড়ির কাছ থেকে আজকের দিনটার জন্য কিছু টাকা চেয়ে মহাজনের ধারটা শোধ করে দিই। তারপর এই ঝুড়ি থেকে কোনো দিনও আর টাকা চাইবো না, এমন কিছু চাইবো যেটা দিয়ে আমি খেটে খেতে পারি। জাদু ঝুড়ি, মহাজনের ধার শোধ করার জন্য টাকা চাই, কিছু টাকা দাও। খেন্তি বুড়ি, ও খেন্তি বুড়ি, কোথায় আছো না কোথায়? আরে মহাজন বাবু যে, আসুন আসুন। এই মেয়ে, তুমি কে হে? ওই খেন্তি বুড়ি কোথায় গেল? নিশ্চয়ই ভয় পালিয়েছে। আজকে ধার শোধ না হলে বলেছিলাম বিটে ছাড়া করব, সেই জন্য নিশ্চয়ই পালিয়েছে। না না, আপনার টাকা আমি জোগাড় করেই রেখেছি। আর চিনতে পারলেন না? আমি খেন্তি বুড়ি। সকাল সকাল আমার সাথে মশকরা হচ্ছে? তুমি খেন্তি বুড়ি? হ্যাঁ বাবু, আমি খেন্তি বুড়ি। জাদু পুকুরে কল্যাণে আমার বয়স এত কমে গেছে। জাদু পুকুর? এ আবার জাদু পুকুর কোত্থেকে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, ঠিক করে বলো তো দেখি। তখন খেন্তি ঠাকুমা আগের দিনের রাতের সব ঘটনা বলল, কিন্তু সে ঝুড়ির কথাটা বলল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে তোমার কাছ থেকে টাকা নেবো, আমি চললাম। কি মজা! যদি বয়স সত্যি কমে যায়, আমি আরো অনেক টাকা অনেক দিন ধরে রোজগার করতে পারবো। আমি আজ রাতেই যাব ওই ভূতের কাছে বয়স কমাতে। আমি আরো বড় লোক হয়ে যাব, আজ রাতেই যাব। ভূতের কাছে যাওয়ার জন্য মহাজন সেই দিন রাতেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। আরে, আজ দেখছি আরো একটা বুড়ো আসছে। ব্যাপারটা কি হলো? কাল একটা বুড়ি এলো, আজ একটা বুড়ো আসছে। চাই এটার ঘাড় মুটকে খাবো। এই বুড়ো, তুই এই জঙ্গলে কেন এসেছিস রে? তোর কি ভয় ডর বলে কিছুই নেই? এই তো ভূত, আমি তো তোর কাছেই এসেছি। তাড়াতাড়ি বল, এই জাদু পুকুরটা কোথায়? আমি ডুব দেবো। আমিও বয়স কমাতে চাই। ওই বুড়ির কাছ থেকে আমি তোর খবর পেয়েছি, বল তাড়াতাড়ি। তুই তো বড্ড অসভ্য। আমার ইচ্ছে করছে এক্ষুনি তোর ঘাড় মুটকে খাই, কিন্তু তুই কালকের এই বুড়িটার কথা বললি, তোকে যে আমার বড্ড ভালো লেগেছে, তাই তোকে ছেড়ে দিলাম। যা ওদিকে পুকুর, যা গিয়ে ডুব দে। পুকুরে নেমে তাড়াতাড়ি মহাজন একটা ডুব মারলো। আরে, আমার তো কত বয়স কমে গেছে। আরো একটা ডুব দিই, তাহলে নিশ্চয়ই আরো বয়স কমে যাবে। তাহলে আমি আরো অনেক দিন ধরে মহাজন হয়ে টাকা কামাতে পারবো। আরো একটা ডুব দিই। এটা কি হয়ে গেল? আমি তো বুড়ো হয়ে গেলাম, কথাও বলতে কষ্ট হচ্ছে। ঠিক হয়েছে, তোর অতিরিক্ত লোভের জন্য এরকম অবস্থা হয়েছে। এবার থাক এরকম বুড়ো হয়ে। বুড়ো হয়ে মহাজন অতি কষ্টে তার বাড়িতে ফিরে আসে। আর অন্যদিকে খেন্তি ঠাকুমা বয়স কম হয়ে যাওয়ার ফলে জাদু ঝুড়ির কাছ থেকে প্রতিদিন ফল চেয়ে ফল বিক্রি করে টাকা রোজগার করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।